আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রতারণার মামলায় ই-ভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও সিইও মোহাম্মদ রাসেল 3 দিনের রিমান্ডে। চটকদার বিজ্ঞাপন ও অভাবনীয় কম দামে পণ্য সরবরাহের কথা বলে গ্রাহক ঠকাতেন ই-ভ্যালির রাসেল। টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী। এবং শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ফি লাগবে না জানালেন শিক্ষামন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রতারণার মামলায় গ্রেফতার ই-ভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। মনির হোসেন তপুর রিপোর্ট। গুলশান থানার অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গ্রাহকের করা মামলায় গ্রেফতার ই-ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে শুক্রবার আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ। পরে মামলা তদন্ত কর্মকর্তা তাদের 10 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন জানিয়ে আদালতে বক্তব্য দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ঘটনার পিছনে শুধু এমডি বা চেয়ারম্যান শুধু না, আর অন্যান্য এর পিছনে আরও তাদের একটা শক্তি আছে। এখানে কারা কারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং কেন তারা এই কাজগুলি করছে এগুলো উদ্ঘাটনও দরকার। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে সব গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার স্বার্থে জামিন চান আসামি পক্ষের আইনজীবী। শুনানিতে তিনি আরও বলেন, করোনা মহামারীর কারণে সময়মতো পণ্য সরবরাহ করতে পারেনি ই-ভ্যালি। দুপক্ষের কথা শুনে জামিন নামঞ্জুর করে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিইও বলেন, চেয়ারম্যান বলেন, তারা যদি জেলখানা থেকে বের হতে না পারেন তাহলে এই লায়াবিলিটিগুলো ওনারা অ্যাডজাস্ট করবে কীভাবে? কারণ তাদেরকে তো হিসাব করে বের করতে হবে যে কারা কারা এই পণ্যের দাম পাবেন, কারা কারা পণ্য সরবরাহ করা হয়নি। এ কারণে ওনাদের বাইরে থাকা দরকার। এটা আমার কাছে মনে হচ্ছে যে কোনো ধরনের প্রতারণা কিংবা অর্থ আত্মসাতের বিষয় না, এটা সম্পূর্ণভাবে একটা সিভিল লায়াবিলিটি। আদালত প্রাঙ্গণে নেওয়া বাড়তি নিরাপত্তার মধ্যেই ই-ভ্যালির মোহাম্মদ রাসেলের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এ সময় একজনকে আটকও করা হয়। এদিকে রাজধানীর শাহবাগেও ই-ভ্যালির এই 2 শীর্ষ কর্মকর্তার মুক্তি চেয়ে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। এর আগে দুপুরে র্যাব সদর দপ্তর থেকে রাসেল ও শামীমাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিদেশি কোম্পানির কাছে ই-ভ্যালি বিক্রির পরিকল্পনা ছিল প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের। তা না হলে দেউলিয়া ঘোষণা করে বাঁচার চেষ্টা করতে তিনি। র্যাবের জিজ্ঞাসাবাদে সব তথ্য জানিয়েছেন রাসেল। র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল বৈন। ই-ভ্যালির এখন যে সম্পদ আছে তা বিক্রি করে গ্রাহকদের পাওনা পরিশোধ সম্ভব নয় বলে জানান তিনি। আরও জানাচ্ছেন GM তসলিম। কম দামে ভালো পণ্য দেওয়ার কথা বলে অনলাইনে পণ্য সরবরাহকারী ই-কমার্স ব্যবসায় হঠাৎ করেই বাজারে আলোড়ন তোলে ই-ভ্যালি। অথচ 3 বছরের মধ্যেই জানা গেল 1000 কোটি টাকার দেনার বিপরীতে ই-ভ্যালির ব্যাংকে আছে মাত্র 30 লাখ টাকা। বৃহস্পতিবার প্রতারণা ও অর্থ আত্মসাতের জন্য গ্রাহকের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয় ই-ভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে। এসব নিয়ে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গ্রাহকদের টাকা ও পণ্য দিতে না পারায় বিদেশি কোনো কোম্পানির কাছে প্রতিষ্ঠানটিকে বিক্রির চেষ্টা করেছিল একসময় ব্যাংকে চাকরি করা রাসেল। প্রথমত তিনি একটি ব্র্যান্ড তৈরির পরিকল্পনা করেছিলেন। পরবর্তীতে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা কোনো দেশীয় বড় প্রতিষ্ঠানের কাছে দায় সহ বিক্রি করে দেওয়ার একটি পরিকল্পনা ছিল তার। একইভাবে তার শেয়ার মার্কেটে অন্তর্ভুক্তির প্রচেষ্টা ছিল। সর্বশেষ তিনি দায় মেটাতে না পারলে তিনি দেউলিয়া ঘোষণা করার একটি পরিকল্পনা নিয়েছিলেন।
ইভেলির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল দুজনেই মাসে ৫ লাখ টাকা করে বেতন নিতেন বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক। ইভেলির অর্থে কোটি টাকা দামের রেঞ্জ রোভার ও অডি ব্র্যান্ডের 2টি দামি গাড়িও ব্যবহার করতেন তারা। তাদের আটকের পর গ্রাহকরা টাকা ফেরত পাবেন কিনা তা অনিশ্চিত বলেও জানায় র্যাব। বিশাল অফার, বিশাল ছাড় এবং ক্যাশব্যাক অফার দিয়ে তিনি সাধারণ মানুষকে প্রলুব্ধ করতেন, যার ফলে দ্রুততম সময়ে তার বিপুল কাস্টমার হয়ে যায়। জিজ্ঞাসাবাদে তিনি বর্তমানে তার গ্রাহক সংখ্যা 44 লক্ষাধিক বলে জানায়। কোম্পানি তার প্রতিষ্ঠা লগ্ন হতে একটি লোকসানি কোম্পানি। গ্রাহকদের অর্থ দিয়েই তিনি তার যাবতীয় ব্যয়, বেতন, নিজস্ব খরচ নির্বাহ করতেন। ক্রমে ক্রমে তার দেনা বৃদ্ধি পেয়েছে। র্যাব জানায় ইভেলির নামে 25 থেকে 30টি যানবাহন রয়েছে। সাভারে রাসেলের কয়েক কোটি টাকা মূল্যের জমিসহ অন্যান্য সম্পদও রয়েছে। তবে এর চেয়ে তার দেনার পরিমাণ শতগুণ বেশি বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। চটকদার বিজ্ঞাপন ও অভাবনীয় কম দামে পণ্য সরবরাহের কথা বলে গ্রাহক ঠকানোর মহাপ্রতারক ছিলেন মোহাম্মদ রাসেল। অনলাইনে পণ্য সরবরাহকারী ই-ভ্যালি গ্রাহকদের কাছ থেকে 214 কোটি টাকা নিয়েও পণ্য সরবরাহ করেন। উল্টো নতুন ক্রেতাদের ফাঁদে ফেলতে ফেসবুক লাইভে এসে প্রলোভন দেখাতেন তিনি। আরও জানাচ্ছেন মইনুল হাসান। বাহারি কথা, নতুন নতুন স্বপ্ন নিয়ে প্রায় লাইভে এসে কথা বলতেন মোহাম্মদ রাসেল। গেল কয়েক মাস ধরে তার ই-ভ্যালি নিয়ে নানা কাণ্ড হলেও সেসব তাকে বিচলিত করেনি, বরং আরো বড় পরিকল্পনার কথা জানাতেন তিনি। আমাদের কোনো ইল মোটিভ বা ইল্লিগাল কোনো অ্যাক্টিভিটিস বা ইল্লিগাল কোনো বিজনেস কোনো কিছুই কিন্তু ছিল না, এবং আমাদের বিজনেসটা কিন্তু এমন না হাইড অ্যান্ড সিক কোনো বিজনেস। মাঝে ই-ভ্যালিতে দেশের শীর্ষস্থানীয় একটি ব্যবসায়ী গ্রুপের 1000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণাও এসেছিল, কিন্তু কয়েকদিন পরই আবার ই-ভ্যালি থেকে সরে আসে তারা। মূলত তখন থেকেই মহা বিপদে পড়েন রাসেল। আমরা যদি আইনত কোনো অন্যায় না করে থাকি, আমাদের যদি ব্যবসায়িক কোনো অন্যায় না থাকে, এখন যে সমস্যাটা তৈরি হয়েছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা আমাদের লেনদেন পেমেন্ট গেটওয়ে লেনদেন বন্ধ, এটা সাময়িক একটা সমস্যা। 2007 সালে একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং পরবর্তীতে 2013 সালে MBA করেন। এর মধ্যে বছর 3 একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করেন তিনি। পরে প্রায় 6 বছর ব্যাংকে চাকরি করার পর শুরু করেন ব্যবসা। 2018 সালে প্রতিষ্ঠা করেন অনলাইনে পণ্য সরবরাহকারী ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি। নিজে সিইও এবং স্ত্রীকে করেন তার চেয়ারম্যান। 3500 কর্মী কাজ করত ই-ভ্যালিতে। এখন অবশ্য তার অর্ধেকও নেই। বেতন বাকি কয়েক কোটি টাকা। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো পাবে প্রায় 150 কোটি টাকা। গ্রাহকদের পাওনাও 200 কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী এ বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত ই-ভ্যালির দেনা 403 কোটি টাকা। তাদের সম্পদ আছে মাত্র 65 কোটি টাকার। আইনি প্রক্রিয়া শেষে রাসেল নাসরিন দম্পতির ভাগ্য হয়তো নির্ধারিত হবে, কিন্তু লগ্নি করা টাকা ফেরত পাওয়ার অনিশ্চয়তায় এখন লাখ লাখ গ্রাহকের মাথায় হাত। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা। আগামী প্রজন্মের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত মেজর ইকোনমিজ ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট শীর্ষক সম্মেলনে উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে দেয়া রেকর্ডকৃত ভাষণে তিনি এই আহ্বান জানান। এতে ফোরামের বিবেচনার জন্য 6 দফা প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে সর্বাধিক কার্বন নির্গমনকারী দেশগুলোকে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু তহবিলের জন্য উন্নত দেশগুলোর বার্ষিক $100 বিলিয়ন দেওয়ার অঙ্গীকার পূরণ, উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তর ও কার্যকর জ্বালানির সমাধান দেয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা ও খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সব দেশের ভাগ করে নেয়া এবং নভেম্বরে গ্লাসগোতে অনুষ্ঠিত COP26 সম্মেলনে প্রধান অর্থনীতির দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা। Major carbon emitting countries must take action to reduce their emissions to keep the global temperature rise at 1.5 degrees Celsius. The commitment of annual $100 billion climate fund by the developed countries has to be fulfilled. Major economies have to work with all stakeholders
globally in partnership for ensuring a sustainable future for the next generation. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি দুদিন যাত্রা বিরতি করবেন। স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার সংক্রমণের পর এটি তার প্রথম বিদেশ সফর। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে সাইডলাইনে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ১ অক্টোবর তার দেশে ফেরার কথা। করোনায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭,১৪৭ জনে। মৃতদের মধ্যে পুরুষ ১৩ এবং নারী ২৫ জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সবশেষ ২৪ ঘন্টায় ২৯,৭৫৬টি নমুনা পরীক্ষায় ১,৯০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬.৪১%। নতুন করে সুস্থ হয়েছেন ২,৯১৯ জন। সুস্থতার হার ৯৭.২০%। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ফি লাগবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি একথা জানান। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বকেয়া পাওনা পরিশোধে যদি কোনো অভিভাবকের আর্থিক সমস্যা দেখা দেয়, প্রয়োজনে তার ধাপে ধাপে পরিশোধের ব্যবস্থা করার ব্যাপারেও পরামর্শ দেন দীপু মনি। শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, অনেক শিক্ষার্থী দীর্ঘ সময় হয়তো স্কুলের যে ফিজ সেগুলো হয়তো দেয়নি। এখন সেই ফিজ গুলো যদি কোথাও অনেক বেশি হয়ে যায়, ইনস্টলমেন্টে যদি দেওয়া যায় বা নানা রকম ব্যবস্থা করা যেতে পারে। আর যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই সেই ফি গুলো দিয়ে দেবেন। সেই ফির সঙ্গে অ্যাসাইনমেন্টকে মিলিয়ে ফেলা ঠিক হবে না, এবং অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই। মানসম্পন্ন শিক্ষা পেতে শিক্ষকদের মান বাড়ানোর তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ আয়োজিত শিক্ষা দিবসের আলোচনায় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানান, ঘটনাচক্রে যুক্ত না হয়ে সুদূর প্রসারী পরিকল্পনা থেকে যেন একজন শিক্ষকতা পেশায় আসেন, সেই লক্ষ্যে ঢেলে সাজানো হচ্ছে শিক্ষা ব্যবস্থা। ফজর আবির রিপোর্ট। বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফল নিয়ে বের হওয়ার পর যোগ্যতার সাথে মিলিয়ে কাজ না পাওয়ার অনুযোগ আছে শিক্ষার্থীদের। আবার প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার গ্র্যাজুয়েট বেরোলো, তাদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী দক্ষ মানব সম্পদ না পায় বিদেশ থেকে মোটা বেতনে উচ্চ পদে নিয়োগ দিচ্ছেন চাকুরিদাতারা। ফলে তৈরি হচ্ছে শিক্ষিত বেকার, বাড়ছে হতাশা। আওয়ামী লীগের শিক্ষা উপকমিটি আয়োজিত সেমিনারে শিক্ষামন্ত্রী জানালেন, বর্তমান বিশ্বে প্রতিদিন বদলে যাচ্ছে চাহিদা ও জ্ঞানের ধারণা, তাই শিখতে শেখার দক্ষতা তৈরির লক্ষ্যে ঢেলে সাজানো হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশের শিক্ষকদের মধ্যে একটি বড় অংশ বর্তমানে তারা ঘটনাচক্রের শিক্ষক। অন্য কোনো পেশায় অনেকেই যেতে পারেননি, শিক্ষকতা কোনোদিন তারা চাননি, কিন্তু তারা শিক্ষকতা এসেছে। সেইখানে আমরা চাই যে যিনি শিক্ষকতা পেশায় আসবেন তিনি তার জীবনের লক্ষ্যই হবে শিক্ষকতা পেশা। আমরা ধারাবাহিক উন্নয়নের দিকে মন দিচ্ছি, সেখানে আমাদের শিক্ষক প্রশিক্ষণের একটা খুব বড় বিষয় থাকে। শিক্ষকের নৈতিক মূল্যবোধ আর জ্ঞানের পরিধি শিক্ষার্থীকে নতুন পথের সন্ধান দিতে পারে, তাই মানসম্পন্ন শিক্ষক তৈরিতে মনোযোগের তাগিদ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। আমাদের একটা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসাবে পরিগণিত হতে পারলো না, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। কোয়ালিটেটিভ যে চেঞ্জ করতে চাই, সেটা করতে গেলে শিক্ষকতার কোয়ালিটিও বাড়াতে হবে। শিক্ষার মান যেমন বাড়াতে হবে, শিক্ষকতার মান আমাদেরকে বাড়াতে হবে এবং এই ব্যাপারে যথেষ্ট যত্নশীল হতে হবে। করোনাকালে ঝরে যাওয়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনার কঠিন চ্যালেঞ্জ নিতে শিক্ষক সহ সংশ্লিষ্ট সভাপতি তাগিদ দেন বক্তারা। ফজলুর রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। তিনি একজন অথচ অধ্যক্ষ ২ কলেজের, চাকরি না করেও নিচ্ছেন বেতন, আর যোগ্যতা ছাড়াই হয়েছেন অধ্যক্ষ। এটিএন বাংলা প্রচারিত এমন খবরের সত্যতা খুঁজে পেয়েছে ঢাকার শিক্ষা বোর্ড। রাজধানীর মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজে কর্মরত অধ্যক্ষ লুৎফুন নাহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে চিঠিও দেওয়া হয়েছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। শিক্ষক লুৎফুন নাহার একই সাথে 2টি কলেজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছর 30 নভেম্বর এটিএন বাংলায় খবরটি প্রচারের পর তদন্তের নির্দেশ দিয়েছিলেন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। তিনি 2 জায়গায় চাকরি করছেন এবং এমপিওর বেতন নিচ্ছেন, তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে বিধিমতো ব্যবস্থা নেব। তবে তদন্ত কমিটি হলেও অদৃশ্য কারণে আলোর মুখ দেখেনি। ফলে লুৎফুন্নাহারও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন মনিজার রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজে। একই সাথে গত 1.5 বছর ধরে বেতন নিচ্ছেন টাঙ্গাইলের ব্রাহ্মণ শাসন মহিলা কলেজ থেকেও। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কোনো ব্যবস্থা না নিলেও পরে তার বিরুদ্ধে তদন্ত করে ঢাকা শিক্ষা বোর্ড। প্রতিবেদনে বলা হয়, শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তাকে অধ্যক্ষ বানানো হয়েছে। এমপিও নীতিমালা অমান্য করে একই সাথে 2 কলেজে চাকরি করছেন তিনি। একজন মানুষ 2 জায়গা থেকে বেতন নেবে, 2টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করবে, এটা তো সাংঘাতিক রকম ভাবে বলবো যে একটা অপরাধ, গুরুতর অপরাধ। এবং আপনাদের ওই রিপোর্টের ভিত্তিতে আপনারা যখন বলেছিলেন তখন আমি স্বপ্রণোদিতই ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছিলাম এবং আমি একটা তদন্ত করেছি। তদন্তে সত্যতা পাওয়া গেছে, হ্যাঁ, এবং সেই আলোকে আমরা ডিজি অফিসে আমাদের চিঠিটা বা তদন্ত রিপোর্টটা প্রেরণ করেছি, ফলাফলটা জানিয়েছি। এবং এখন যেটা হলো, ওই শিক্ষক যদি এমপিভুক্ত হন তাহলে এমপিওটা বন্ধ করা বা তার শাস্তির ব্যাপারটা সেটা ডিজি অফিস অবশ্যই নিশ্চিত করবে। তবে এই তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন লুৎফুন্নাহার। মাসে মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে? আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকতেছে না। আপনি দেখেন আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকে না। প্রফিটে যদি আমার নাম থাকে আমার অ্যাকাউন্টে। এত সব অনিয়মের পরও কেন তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অসুস্থ থাকায় এ বিষয়ে কথা বলা যায়নি মনিজার রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ শামসুজ্জোহার সাথে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ থাকার কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর সরকারি বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে সংসদে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে সঠিক বলে মন্তব্য করেন তিনি। চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার কবর সরিয়ে ফেলার বিষয়ে প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, লাশ ছাড়া কবর দাবি করা জনগণের সাথে প্রতারণা এবং ইসলামের নিয়ম নীতি বিরুদ্ধ। যেখানে জিয়াউরকে প্রথম সমাহিত করা হয়েছে বলে বলা হয়, বিএনপি দাবি করে সেখান থেকে যে লাশগুলো উত্তোলন করা হয়েছিল, 3 জনের লাশ উত্তোলন করা হয়েছিল এবং সেই 3 জনের লাশ দেখেছিলেন তখনকার সেই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন জহির আহমদ চেয়ারম্যান, তিনি এখনো বেঁচে আছেন। তারা কেউ জিয়াউর রহমানের লাশ দেখেনি। যে লাশটি দাফন করা হয়েছে সেই জিয়াউর রহমান লাশটি না, এটা এরশাদ সাহেব জীবন দেশে মারা গেছে, সেখানে তার লাশই নাই। সুতরাং সেখানে সেই খবর রাখার যৌক্তিকতাটা কি, সেটি জনগণ প্রশ্ন তুলেছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিন উপলক্ষে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন প্রধানমন্ত্রীর পক্ষে ৭১টি গোলাপের একটি ফুলের তোড়া ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করে। ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মেগা প্রকল্পে দুর্নীতির লাগাম টেনে ধরতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, অনেকগুলো মেগা প্রকল্প চলমান থাকায় কেউ কেউ সুযোগ নিচ্ছে। এটিএন বাংলার রেফ্রিজ স্টুডিওতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। এ সময় সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় গুরুত্ব দেওয়া সহ 10টি সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণ। আদিন সজীবের রিপোর্ট। বাইরের দেশ থেকে আমরা লোকজন আনছি আমার দক্ষ জনশক্তিকে রূপান্তর করার জন্য। চতুর্থ বিপ্লব মোকাবেলায় কতটা প্রস্তুত বাংলাদেশ, এ নিয়ে এবারের ছায়া সংসদ বিতর্ক। তারা নিজেরাই জানে যে এই সকল ক্ষেত্রে আসলেই যে অটোমেশন, আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন এই প্রযুক্তিগুলোর দরকার তা আমরা দিতে পারিনি, কারণ আমরা এখনো দুর্নীতির বেড়াচালে নিজেরাই আটকে রয়েছি। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, দেশে উন্নয়নের পাল্লা বেশি, মেগা প্রকল্পও অনেক। এসব কাজে দুর্নীতি কমিয়ে আনতে কাজ করছে সরকার। দুর্নীতি হচ্ছে বেশি কারণ আমাদের বাজেট দেখেন আপনারা, বর্তমান বাজেট কত টাকার, কত ক্রয় বিক্রয় হচ্ছে দেশে। যেখানে বেশি কেনাকাটা হবে সেখানে বেশি দুর্নীতি। অবশ্যই এটা আমাদের কিছুটা এটা মেনে নিতে হয়, সুযোগ বাড়ে। দুর্নীতি আমাদের জন্য একটা ব্যাধি,
এটা নতুন নয়, দীর্ঘদিনের ক্রনিক ইলনেস। এটাকে আমরা প্রক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করব। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ইন্টারনেট গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তলানিতে। 135তম দ্রুতগতির ইন্টারনেট সুবিধা ছাড়া বহির্বিশ্বের সাথে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা আফগানিস্তান এবং ভেনেজুয়েলাকে শুধুমাত্র পিছনে ফেললে চলবে না। 137টা দেশের মধ্যে 135তম অবস্থান রয়েছে বাংলাদেশের। আমরা সে অবস্থান দিয়ে বাংলাদেশকে শিল্প বিপ্লব দিয়ে এগিয়ে যেতে পারবো না। চৌথ শিল্প বিপ্লবের কারণে যে কর্মসংকোচন হবে সেটার দিকে আমাদেরকে অত্যন্ত নজর দিতে হবে। কারণ আমরা যখন রোবোটিক্সের ব্যবহার করব, আমরা যখন অটোমেশনের ব্যবহার করব, সেখানে 20 জন কর্মীর জায়গায় 1 জন কর্মী লাগবে। তাহলে বাকি 19 জন কর্মী, যেটি একটু আগে বলেছি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদেরকে প্রযুক্তিগত শিক্ষা শিক্ষিত করতে হবে, প্রযুক্তিগত দীক্ষা দীক্ষিত করতে হবে। বিতর্ক অনুষ্ঠানে নর্দার্ন ইউনিভার্সিটিকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস প্যারেড কন্টিনজেন্ট মেক্সিকো সিটিতে আয়োজিত প্যারেডে মেক্সিকোর রাষ্ট্রপতিকে সালাম প্রদর্শন করেছে। প্যারেডে অংশগ্রহণকারী 39 সদস্য বিশিষ্ট কন্টিনজেন্টের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 2 জন অফিসার, 3 জন জেসিও ও অন্যান্য পদবীর 16 জন সহ 21 জন অংশ নেন। আর বাংলাদেশ নৌবাহিনীর 1 জন অফিসার, 1 জন জেসিও ও অন্যান্য পদবীর 6 জন সহ 8 জন অংশ নেন। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর 1 জন অফিসার, 1 জন জেসিও ও অন্যান্য পদবীর 6 জন সহ 8 জন এবং সশস্ত্র বাহিনী বিভাগ হতে 2 জন অফিসার রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী এই অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করে। মেক্সিকোর স্বাধীনতার 200 বছর পূর্তিতে আয়োজিত বিশেষ কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য সে দেশে যায় দলটি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভরা মৌসুমে এবার বাজারে ইলিশের সরবরাহ অনেক কম, দামও চড়া। কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকায়। এদিকে আরও বেড়ে গেছে সয়াবিন তেল, চিনি এবং মসুর ডালের দাম। আমদানির অনুমতি দেওয়ার পরও তেমন কমেনি চালের দাম। হুমায়ুন চিশতির রিপোর্ট। চলছে ইলিশের মৌসুম। গত কয়েক বছর প্রচুর ইলিশ বাজারে আসলেও এবার সরবরাহ অনেক কম, দামও গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। কেজি সাইজের ইলিশ খেতে চাইলে খরচ করতে হবে 1200 থেকে 1400 টাকা। ইলিশের দামটাই মানে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। হঠাৎ মাল কম, হঠাৎ করে দাম বেশি। আমরা টিভিতে দেই মাছের আমদানি বেশি, মাছ আমরা দিই না, তাই মাছগুলো কই যাইতে আছে। শখের স্বাদ পূরণে ইলিশ এনেও স্বস্তি নেই, রান্নার তেলের দামও চড়া। খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে 5 থেকে 8 টাকা। এদিকে আবারও বেড়েছে চিনি ও মসুর ডালের দাম। খোলা চিনি 80 ও প্যাকেট চিনি বিক্রি হচ্ছে 85 টাকা কেজি। আমদানি করা মসুর ডালের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। সয়াবিন তেল প্রতি লিটারে গেছে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আরো 10 টাকা বাড়ছে। কোরবানি ঈদের পরে এক বস্তা চিনি 400 টাকা বাড়ছে। দেশি মুরগির দাম কেজিতে 50 টাকা কমলেও বেড়েছে ব্রয়লার ও পাকিস্তানি কক মুরগির দাম। কক আগে ছিল আপনার 230, 20 এরকম বিক্রি করছে, এখন বিক্রি করা লাগে আপনার 280, 90। আর ফার্মের মুরগিটা 10 টাকা পার কেজিতে পারছে, এখন আপনার 150 টাকা কেজি বিক্রি করি। আর এদিকে চাল আমদানির অনুমতি দেওয়ার পর সরকারের পক্ষ থেকে আশ্বাস ছিল দাম কমার, তবে আমদানি হলেও তা কোনো প্রভাব ফেলতে পারেনি চালের বাজারে। যে একটা বাড়তির একটা ইয়ে ছিল ওটা মানে বন্ধ হয়েছে আর কি, একভাবেই আছে, দাম কমে নাই কোনো চালের। মিনিকেট 60 টাকা 62 টাকা বিক্রি করতেছি, তারপর 28 আছে 50 টাকা। বাজারে থরে থরে সাজানো তরতাজা সবজির দিকে তাকিয়ে মন ভরলেও চড়া দামে তা চুপসে যাওয়ার দশা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও আলু ও পেঁপে ছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজিই। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। জলবায়ু পরিবর্তন ঠেকাতে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন হলেও বৈশ্বিক উষ্ণতা বিপজ্জনক পর্যায়ে যাবে বলে সতর্কতা জারি করেছে জাতিসংঘ। শতাধিক সদস্য দেশের জলবায়ু পরিকল্পনা পর্যালোচনা করে গবেষকরা যে পরিসমাপ্তি টেনেছেন তা হল সবই ভুল পথে এগোচ্ছে। তারা বলছেন, সম্প্রতি বিজ্ঞানীরা 2030 সাল নাগাদ বৈশ্বিক কার্বন নির্গমন 45% কমানোর কথা বলছেন, কিন্তু ওই সময়ের মধ্যে কার্বন নিঃসরণ 16% বাড়বে। এতে বৈশ্বিক তাপমাত্রা শিল্প বিপ্লব পূর্ব সময়ের চেয়েও 2.7 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, যা বিশ্ব নেতাদের নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি। এবারে পার্টেক্স খেলার খবর।
জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। সাফ ফুটবল, যুব এশিয়ান কাপ বাছাই ও শ্রীলঙ্কায় 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ থাকবেন তিনি। আপাতত তার মেয়াদ 2 মাস। বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় সব সিদ্ধান্ত হয়। 2018 সালে বাংলাদেশের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন জেমি ডে। চুক্তির মেয়াদ আরও 1 বছর বাকি থাকতে অব্যাহতি দেওয়া হলো তাকে। তবে এই ইংলিশ কোচকে বরখাস্ত করা হয়নি বলে জানিয়েছে বাফুফে। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় টি-20 বিশ্বকাপে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এছাড়া কন্ডিশন নিয়ে চিন্তা না করে নিজের পারফরমেন্স উন্নয়নের দিকেই মনোযোগী হতে চান তিনি, জানাচ্ছেন মমিনুর রূপন। যে কোনো ক্রিকেটারের স্বপ্নই থাকে দেশের জার্সি গায়ে বিশ্বমঞ্চে খেলা। সেই লক্ষ্যের খুব কাছে গিয়েও মাঠে নামা হয়নি নুরুল হাসান সোহানের। 2016 সালে অভিষেক হওয়ার পর সে বছরই টি-20 বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের। এরপর দলে অনিয়মিত হলেও টাইগারদের শেষ 3টি সিরিজে দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন সোহান। লাস্ট 3টা সিরিজ আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো খেলেছি। আর আমার কাছে মনে হয় যে টিমের সবাই এটাই আমরা বিলিভ করতেছি যে আমরা যে কোনো বড় টিমের সাথে ইনশাল্লাহ জিততে পারি। তো আমার কাছে মনে হয় যে এই চেয়ার আপ এবং এই কনফিডেন্সটা আমাদের ওয়ার্ল্ড কাপে ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য অনেক হেল্প করবে। উইকেটের পেছনে দায়িত্ব পালনে ভালো করলেও ব্যাট হাতে উল্লেখ করার মতো কিছু করতে পারেননি সোহান। 22 টি-20তে রান 173। তবুও বিশ্বকাপে দলের জয়ে ভূমিকা রাখতে চান সোহান। ইম্পর্টেন্ট এইটা আমি টিমের জন্য কতটুকু করতে পারতেছি এবং আমার জায়গা থেকে আমার যে কাজটা থাকবে, যে রেসপন্সিবিলিটিটা থাকবে, এটা আমি অনেস্টির সাথে 100% কতটুকু করতে পারতেছি। মধ্যপ্রাচ্যের কন্ডিশন নিয়ে চিন্তা নেই সোহানের, কারণ টানা 3টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে টাইগাররা। কন্ডিশন এক একটা জায়গায় এক এক রকম থাকবে, এটা স্বাভাবিক। আর বাংলাদেশ দুবাই কন্ডিশন অলমোস্ট আমার কাছে মনে হয় যে সেম। তো আসলে যেহেতু আমরা আগে যাচ্ছি, আমার কাছে মনে হয় এটা আমাদের অনেক বেশি হেল্প করবে। নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে অভিজ্ঞ মুশফিকুর রহিম সব ধরনের সহযোগিতা করেন বলেও জানিয়েছেন নুরুল হাসান। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। নিরাপত্তার শঙ্কায় রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরুর আগে সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড। বিকেল 3:30টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। এরপরেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, নিরাপত্তা হুমকি বেড়ে যাওয়ায় নিউজিল্যান্ড সরকার ও নিরাপত্তা উপদেষ্টাদের সিদ্ধান্ত অনুযায়ী সিরিজটি বাতিল করেছে তারা। তবে কিউবেদের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পিসিবি। রাওয়ালপিন্ডিতে 3টি ওয়ানডে ও লাহোরে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা ছিল এই দু দলের। আগামী 19 সেপ্টেম্বর শুরু হচ্ছে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ সহ 10 দেশের 12 জন গ্র্যান্ড মাস্টার, 16 জন আন্তর্জাতিক মাস্টার ও 3 জন মহিলা আন্তর্জাতিক মাস্টার অংশ নেবেন। বাংলাদেশের হয়ে অংশ নিতে যাওয়া 5 গ্র্যান্ড মাস্টার হলেন নিয়াজ মোরশেদ, জিয়া রহমান, রিফাত বিন সত্তার, আবদুল্লাহ আল রাকিব এবং এনামুল হোসেন রাজীব। রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে সব তথ্য জানানো হয়। দাবা ফেডারেশনের সহসভাপতি চৌধুরী নাফিজ শরাফত, AKM শহীদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রতারণার মামলায় ইফালি চেয়ারম্যান শামীমা নাসরিন ও সিইও মোহাম্মদ রাসেল 3 দিনের রিমান্ডে। চটকদার বিজ্ঞাপন ও অভাবনীয় কম দামে পণ্য সরবরাহের কথা বলে গ্রাহক ঠকাতেন ইফালির রাসেল। টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী। এবং শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ফি লাগবে না, জানালেন শিক্ষামন্ত্রী। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।